আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি ফেরদৌসী পারভিন, প্রভাষক জীববিজ্ঞান, আমাদের রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ, বন্দর, দিনাজপুর। আজকে নবম শ্রেণীর জন্য আলোচনা হবে জীবকোষ টিস্যু নিয়ে। তোমাদের ইতিপূর্বে প্রথম অধ্যায়ে আলোচনা হয়ে গেছে, আর আজকে দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। তোমরা যে যেখানে থাকো ক্লাসগুলো ভালো করে করবে, মনোযোগ দিয়ে। যদি কোথাও সমস্যা হয় তাহলে আমাদেরকে জানাবে। তো আসো, প্রথম এখানে যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে জীবের কোষ। জীব বলতে আমরা এখানে দুটা পার্ট বুঝাবো, একটা হবে উদ্ভিদ আর একটা হবে প্রাণী। একটা হচ্ছে উদ্ভিদ আর একটা প্রাণী। তো এই যে উদ্ভিদ আর প্রাণী দেহ যে কোষ দিয়ে গঠিত, সেইগুলো নিয়ে এই অধ্যায়ে আমরা আলোচনা করব, বিস্তারিত আলোচনা করব। তো আগেই আমরা যেটা জানবো সেটা হচ্ছে কোষ কি। তোমরা ক্লাস 6, 7, 8-এ কোষ সম্পর্কে একটু হলেও জেনেছো যে কোষ কি। কোষ হচ্ছে জীবদেহের গঠনগত মৌলিক একক। গঠনগত মৌলিক একক কিভাবে? একটা জীব সৃষ্টি হতে গেলে তার কি লাগবে? কোষ লাগবে। সেই কোষটা কি? যদি জন্মজাতনের ক্ষেত্রে হয় তাহলে আমরা একটা শুক্রাণু পাবো, ডিম্বাণু পাবো, সেটার মিলিত একটি মাত্র কোষ, সেটা হবে জাইগোট। এই জাইগোট পরবর্তীতে আস্তে আস্তে বিভাজিত হয়ে একটা পূর্ণাঙ্গ উদ্ভিদ বা প্রাণীতে পরিণত হয়। যদি উদ্ভিদের ক্ষেত্রে হয় তাহলে উদ্ভিদ, আর যদি প্রাণীর ক্ষেত্রে হয় প্রাণী। তো আসে এবার কোষের একটা আমরা উন্নত সংজ্ঞা করব। বিজ্ঞানী লোই অ্যান্ড সিকেভিস এই বিজ্ঞানী কোষের সম্পর্কে একটা সুন্দর সংজ্ঞা দিয়েছেন। আমরা এই সংজ্ঞাটাকে 3টি বৈশিষ্ট্যের মাধ্যমে তুলে ধরব। একটা হবে কোষ হলো জৈবিক ক্রিয়াকলাপের একক। আমরা প্রথম যেই বৈশিষ্ট্যটি নেব সেটা হচ্ছে জৈবিক ক্রিয়াকলাপের একক। আরেকটা বৈশিষ্ট্য এখানে আমরা মনে রাখবো, সেটা হচ্ছে যা একটি বৈষম্য ভেদ্য পর্দা দ্বারা আবৃত। যা একটি বৈষম্য ভেদ্য পর্দা দ্বারা পরিবেষ্টিত থাকে বা আবৃত। এরপরে আরেকটা বৈশিষ্ট্য আমরা এখানে দেখব, যা অন্য কোন সজীব মাধ্যম ছাড়াই আত্মপ্রজননে সক্ষম, তাকেই কোষ বলে। যদি বলা হয় যে কোষের 3টি বৈশিষ্ট্য লেখো, তো আমরা সংজ্ঞা থেকেই 3টা বৈশিষ্ট্য নিতে পারি। অথবা যদি 2 মার্কের কোশ্চেন থাকে যে কোষ বলতে কি বোঝো, তাহলে আমরা বিজ্ঞানীর নাম দিয়ে লিখবো কোষ হলো জৈবিক ক্রিয়াকলাপের একক, যা একটি বৈষম্য ভেদ্য পর্দা দ্বারা আবৃত থাকে এবং যা অন্য কোনো সজীব মাধ্যম ছাড়াই আত্মপ্রজননে সক্ষম। তোমরা ক্লাস 8-এর বইয়ে পড়েছো যে এই যে বৈষম্য ভেদাটা নতুন কথা, যে এই বৈষম্য ভেদ ঝিল্লি বা পর্দা আমরা দেখবো যে 3 প্রকার। একটা হবে ভেদ্য, একটা হবে অভেদ্য, আর একটা হচ্ছে বৈষম্য ভেদ্য বা অর্ধভেদ্য। বৈষম্য ভেদ্য বা অর্ধভেদ্য। এখানে এই 3 প্রকার ঝিল্লির মধ্যে
একটা ঝিল্লি বা পর্দা নিয়ে আলোচনা করা হয়েছে, সেটা হচ্ছে বৈষম্য ভেদ্য। তো এই বৈষম্য ভেদ্য কথাটা কেন এখানে ব্যবহৃত হচ্ছে, যে ভেদ্য আমরা যদি দুইটা দ্রবণ পাশাপাশি রেখে একটা পর্দা দিয়ে পৃথক করি, যদি সেটা ভেদ্য হয় তাহলে এই পাশের উপাদান বা এলিমেন্টসগুলো সহজে পর্দা ভেদ করে চলে যাবে। আর যদি অভেদ্য হয় তাহলে কোনোটা এপাশ ওপাশ হতে পারবে না। আর যদি বৈষম্য ভেদ্য বা অর্ধভেদ্য হয় তো কি হবে, কোষের বাইরের যে উপাদানগুলো কোষের জন্য প্রয়োজনীয় সেই এলিমেন্টসগুলো তাকে বেছে নিতে কোষের ভিতরে নিয়ে যাবে। এ কারণেই এই 3 প্রকার ঝিল্লির মধ্যে এখানে বৈষম্য ভেদ্য পর্দাটা ব্যবহৃত হয়েছে। আশা করি তোমরা এই বৈষম্য ভেদ্য কথাটা বা এই টপিকসটা ক্লিয়ার হয়েছে। এরপরে আমরা দেখব যে তোমাদের সিলেবাস অনুযায়ী কোষের প্রকারভেদ, কোষের সংজ্ঞার পরে আমরা করব কোষের প্রকারভেদ। তো এই কোষের প্রকারভেদ তোমাদের সিলেবাসে আলোচনা করা হয়েছে। একটা হচ্ছে নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে, আর একটা হচ্ছে শারীরবৃত্তীয় কাজের উপর ভিত্তি করে। আমরা প্রথমেই দেখব নিউক্লিয়াসের সংগঠনের উপর বা নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে কোষের প্রকারভেদ। প্রথমে আমরা দেখব নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে, গঠনের উপর ভিত্তি করে। তো নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে কোষকে আমরা দুই ভাগে ভাগ করব। একটা হবে প্রোক্যারিওটিক সেল, প্রোক্যারিওটিক সেল, আর একটা হবে ইউক্যারিওটিক সেল, ক্যারিওটিক সেল। তো প্রথমে তোমরা দেখবা যে নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে কোষকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হবে প্রোক্যারিওটিক সেল আর একটা হবে ইউক্যারিওটিক সেল। তো প্রো শব্দটাই এখানে হচ্ছে আদি কোষ, এটা বলতে বোঝাচ্ছে যে আদি কোষ। প্রোক্যারিওটিক সেল বলতে হচ্ছে আদি কোষ বা আদি কেন্দ্রিক, আর ইউক্যারিওটিক সেল হচ্ছে প্রাক প্রকৃত কোষ বা প্রাক কেন্দ্রিক, প্রকৃত কোষ। তো আমরা দেখব যে এখানে টপিকসটাই হচ্ছে নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে। তো প্রোক্যারিওটিক সেলে আমরা নিউক্লিয়াস যদি দেখি তো এখানে নিউক্লিয়াসে কি হবে, সুগঠিত হবে না, সুগঠিত নয়। কি সুগঠিত নয়, নিউক্লিয়াসে সুগঠিত নয়। কিন্তু প্রকৃত কোষের ক্ষেত্রে আমরা দেখব এখানে নিউক্লিয়াসটা সুগঠিত, নিউক্লিয়াস সুগঠিত। এরপরে এখানে নিউক্লিয়াস সুগঠিত নয় বলে কি তারা বংশ বিস্তার করে না? বংশ বিস্তারের জন্য আমরা জানি নিউক্লিয়াসের মধ্যে ক্রোমাটিন জালিকা রয়েছে, যা ডিএনএ হিসেবে কাজ করে, পরবর্তীতে বংশ পরস্পরের বংশধরকে রক্ষা করে। তো এখানে নিউক্লিয়াস সুগঠিত নয়, তাহলে ডিএনএটা অবস্থানটা কিরকম, ডিএনএ বৃত্তাকার। যেহেতু নিউক্লিয়াসের 5টা পার্টের মধ্যে কোনো পার্টে এখানে সুগঠিত নয়, শুধু ডিএনএ থাকবে, তো ডিএনএটা শুধু এরকম আকারে বৃত্তাকারে থাকবে। এই বৃত্তাকার ডিএনএটা বংশ পরস্পর আর প্রজাতি ধারাটা রক্ষা করতে সহায়তা করবে। এখানে আমরা দেখব নিউক্লিয়াসটা পুরোটাই সুগঠিত থাকবে এবং নিউক্লিয়াসের অভ্যন্তরে ক্রোমোজোম বা ক্রোমাটিন জালিকাগুলো থাকবে, সেগুলো সূত্রাকারে অবস্থান করবে, সূত্রাকারে অবস্থান করবে। এরপরে আমরা পরবর্তীতে যখন একটা আদর্শ উদ্ভিদ কোষ দেখব, আর আদর্শ উদ্ভিদ কোষের মধ্যে প্রোটোপ্লাজমের একটা পার্ট আছে যে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। এই সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলোর মধ্যে প্রোক্যারিওটিক সেলে আমরা শুধু রাইবোজোম দেখতে পাবো। তো এখানে
রাইবোজোম থাকবে। আর প্রকৃত কোষের ক্ষেত্রে সকল সাইটোপ্লাজমীয় অঙ্গাণু উপস্থিত থাকবে। সকল সাইটোপ্লাজমীয় অঙ্গাণু উপস্থিত থাকবে। তো আমরা জানি যে রাইবোজোমকে কি বলা হয়, প্রোটিন ফ্যাক্টরি। এরপরে নেক্সট আমরা যে টপিকস এখানে একটা বৈশিষ্ট্য করব, যে এই যে প্রোক্যারিওটিক সেলের ক্ষেত্রে কোষ বিভাজন হবে কোন প্রকৃতির। এখানে যেহেতু আদি কোষ, তাহলে এর কোষ বিভাজনটা অবশ্যই সরাসরি হবে। সরাসরি বলতে অ্যামাইটোসিস, অ্যামাইটোসিস কোষ বিভাজন এখানে আমরা দেখতে পাবো। তো অ্যামাইটোসিস পদ্ধতিতে দেখা যাবে যে প্রোক্যারিওটিক সেলগুলোর কোষ বিভাজন সংঘটিত হয়। আর এখানে যেহেতু এটা উন্নত শ্রেণীর উদ্ভিদ বা প্রাণীর ক্ষেত্রে, তো এখানে আমরা দুই প্রকারের কোষ বিভাজন দেখতে পাবো। একটা হচ্ছে মাইটোসিস আর একটা হবে মিওসিস। প্রোক্যারিওটিক সেলের ক্ষেত্রে আমরা কোন ধরনের শ্বসন দেখতে পাবো? আমরা এখানে শ্বসন দেখতে পাবো অবাত শ্বসন। আমরা জানি যে শ্বসন দুই প্রকার, একটা হচ্ছে সবাত শ্বসন আর একটা হচ্ছে অবাত শ্বসন। আর এখানে ইউক্যারিওটিক সেলের ক্ষেত্রে আমরা শ্বসন দেখতে পাবো সবাত শ্বসন, সবাত শ্বসন। এরপরে 5 নম্বর বৈশিষ্ট্যের ক্ষেত্রে আমরা দেখলাম শ্বসন। এবার শেষে আমরা উদাহরণ দেব আসলে এই যে প্রোক্যারিওটিক সেল যে দেখা যাচ্ছে, এটা কোথায় কোথায় দেখা যাচ্ছে, একটা হচ্ছে ব্যাকটেরিয়াতে আমরা দেখব আদি কোষ, তারপর দেখবো যে মাইক্রোপ্লাজমা, এই হচ্ছে আদি কোষ। এরপরে আমরা এখানে দেখব যে ইউক্যারিওটিক সেল কোনগুলো। আমরা ক্লাস 6 থেকে পড়ে এসেছি যে ব্রায়োফাইট, মশবর্গীয়, টেরোফাইট, ফার্নবর্গীয়, তারপরে অ্যাঞ্জিওস্পার্ম, আবৃতবীজী উদ্ভিদ, তারপরে জিমনোস্পার্ম, নগ্নবীজী উদ্ভিদ। এই সকল উদ্ভিদের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে ইউক্যারিওটিক সেলের, এটা হচ্ছে ইউক্যারিওটিক সেলের ক্ষেত্রে আমরা দেখতে পাবো প্রকৃত কোষ। তো আমরা যদি পার্থক্য যদি আসে তাহলে আমরা এইভাবে লিখবো। যদি বৈশিষ্ট্য আকারে চাই তো আমরা বৈশিষ্ট্য আকারে এখানে শিখে নিয়েছি যে কিভাবে বৈশিষ্ট্য লিখবো। আমরা এখন কোষ দেখব, সরাসরি আমরা কোষ দেখব। তো কিভাবে আমরা কোষ দেখব? কখনো কি তোমরা কোষ দেখেছো? আমি তোমাদেরকে কোষ দেখাচ্ছি। আমরা প্রায় বাসায় কোষ খেয়ে থাকি, যেমন কি হাঁস মুরগির ডিম, হাঁস মুরগির ডিম। এই যে হাঁস মুরগির ডিম, এগুলো কিন্তু খালি চোখে দেখা যাচ্ছে এবং একটি মাত্র কোষ দিয়ে এই ডিম গঠিত হয়। তো এই যে প্রাণী কোষ, হাঁস মুরগির ডিম যে দেখা যাচ্ছে খালি চোখে, তো খালি চোখে দেখা যাচ্ছে সবচেয়ে বড় কোষটা হচ্ছে উট পাখির ডিম। উট পাখির, তো খালি চোখে দেখা যায় এমন একটি বড় কোষ হচ্ছে উট পাখির ডিম। এর দৈর্ঘ্য প্রায় 17 সেন্টিমিটার গুণন 12.5 সেন্টিমিটার। তো আমরা খালি চোখে দেখতে পেলাম কোষ হাঁস মুরগির ডিম। আর যদি বলে যে সবচেয়ে বড় একটা কোষের নাম বলো খালি চোখে দেখা যায়, আমরা এখন শিখে নিলাম, সেটা হচ্ছে উট পাখির ডিম। এরপরে আমরা মানব দেহের ক্ষেত্রে দেখব যে মানব দেহের সবচেয়ে দীর্ঘতম কোষ কোনটি। মানব দেহের সবচেয়ে দীর্ঘতম কোষ হচ্ছে নিউরন। মানব দেহের সবচেয়ে দীর্ঘতম কোষ হচ্ছে নিউরন। এই নিউরন নিয়ে আমরা আরো নেক্সট ক্লাসে অনেক স্টাডি করতে পারবো। ক্লাস 8 এর বইও তোমরা একটু পড়েছো যে নিউরন কি। তো এই যে নিউরন 1.37 মিটার দৈর্ঘ্য, মানুষের স্পাইনাল কর্ডের থেকে শুরু করে একবারে এই বৃদ্ধাঙ্গুল পর্যন্ত এই নিউরনটা বিস্তৃতি। তো আমরা সবচেয়ে বড় কোষ দেখলাম, মানব দেহের ক্ষেত্রে দেখলাম নিউরন। এবার সবচেয়ে ছোট কোষ হচ্ছে কি ক্ষুদ্র মাইক্রোপ্লাজমা। মাইক্রোপ্লাজমা
প্লাজমা এটা সবচেয়ে ক্ষুদ্র কোষ। এই মাইক্রোপ্লাজমাকে সংক্ষেপে বলা হয় PPLO। এই যে PPLO পূর্ণ হচ্ছে প্লিউরো নিউমোনিয়া, এল তে লাইফ, ওতে অর্গানিজম, জীব। তাহলে PPLO সবচেয়ে ক্ষুদ্র কোষ। আমরা 3 প্রকার কোষ দেখলাম। তো এই যে কোষ নিয়ে আমরা আলোচনা করতেছি, এখন কোষ বিদ্যার জনককে নাম জানাবো। তাহলে কোষ বিদ্যার জনককে, কোষ বিদ্যার জনক হচ্ছে বিজ্ঞানী রবার্ট হুক। কোষ বিদ্যার জনক হচ্ছে বিজ্ঞানী রবার্ট হুক। তিনি 1665 সালে এই কোষ বিদ্যার জনক হিসেবে স্বীকৃতি লাভ করেন। এরপরে তোমরা এটা প্রাথমিকভাবে জেনে থাকবে। এবার আধুনিক কোষ বিদ্যার জনকের নামকরণ করা হয়েছে। যে আধুনিক কোষ বিদ্যার জনক কি, আমরা আধুনিক কোষ বিদ্যার জনকের নামও মনে রাখবো। আধুনিক কোষ বিদ্যার জনক হচ্ছে কার্ল ই সোয়ানসন। তো আমরা জীবকোষ কি বা কোষ কি জানলাম। এর মধ্যে কয়েক প্রকার বড় ক্ষুদ্র মানুষের ক্ষেত্রেও দেখলাম। তারপরে আমরা দেখলাম যে নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে আধুনিক কোষ বিদ্যার জনক। এবার কোষের প্রকারভেদের ভিতরে আরেকটা প্রকারভেদ আছে, সেটা হচ্ছে শারীরবৃত্তীয় কাজের সংগঠনের উপর ভিত্তি করে কোষের প্রকারভেদ। এটা সংক্ষিপ্ত আকারে তোমাদের জেনে রাখতে হবে যে শারীরবৃত্তীয় কাজের উপর ভিত্তি করে কোষকে আবার দুভাগে ভাগ করা হয়েছে। শারীরবৃত্তীয় কাজের উপর ভিত্তি করে কোষকে আবার দুভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে দেহকোষ, বা সোমাটিক সেল। এরপরে একটা হচ্ছে জনন কোষ, বা রিপ্রোডাক্টিভ সেল। তাহলে দেহকোষ কি? যে সমস্ত কোষ জীবদেহের অঙ্গ ও অঙ্গতন্ত্র গঠনে অংশ নেয় তাকে বলবো আমরা দেহকোষ। আমি আবার বলতেছি যে দেহকোষ বা সোমাটিক সেলের কাকে বলে? যে কোষ বা যে সমস্ত কোষ জীবদেহের অঙ্গ ও অঙ্গতন্ত্র গঠনে অংশগ্রহণ করে তাকে বলা হচ্ছে দেহকোষ। আর জনন কোষ হচ্ছে যৌন প্রজননের জন্য। এখানে জনন কোষ আমরা দেখব যে যৌন প্রজননের জন্য ডিপ্লয়েড জীবের জন্মাঙ্গে মায়োসিস প্রক্রিয়ায় উৎপন্ন ডিপ্লয়েড জীবের জন্মাঙ্গে মায়োসিস প্রক্রিয়ায় উৎপন্ন হ্যাপ্লয়েড কোষকে জনন কোষ বলে। তো আমরা দেখলাম যে শারীরবৃত্তীয় কাজের উপর ভিত্তি করে কোষকে দুভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে দেহকোষ, একটা হচ্ছে জনন কোষ। আমি দেহকোষের সংজ্ঞা বলে দিলাম যে যে সমস্ত কোষ জীবদেহের অঙ্গ ও অঙ্গতন্ত্র গঠনের সহায়তা করে তাকে বলা হচ্ছে দেহকোষ বা সোমাটিক সেল। আর জনন কোষটা এখানে লিখে দিয়েছি যে যৌন প্রজননের জন্য। আমরা জানি যৌন প্রজননের জন্য বিপরীতধর্মী দুটি গ্যামেটের প্রজনন হয়। একটা হচ্ছে পুং গ্যামেট আর একটা হচ্ছে স্ত্রী গ্যামেট। যৌন প্রজননের জন্য ডিপ্লয়েড জীবের, তো পিতা মাতা আমরা জানি যে পিতা ক্ষেত্রেও ডিপ্লয়েড, আবার মাতাও ডিপ্লয়েড। তো যৌন প্রজননের জন্য এই ডিপ্লয়েড কোষের মেসিস প্রক্রিয়ায় উৎপন্ন হ্যাপ্লয়েড কোষটা হবে জনন কোষ বা রিপ্রোডাক্টিভ সেল। তো দেহকোষ সাধারণত কোন প্রক্রিয়ায় বিভাজিত হবে? মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হবে। দেহকোষ কি হবে? মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়।
মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়। এখন তোমরা এই মাইটোসিস তোমরা সংজ্ঞা পড়েছো। এরপরে তৃতীয় অধ্যায়ে মাইটোসিস বা কোষ বিভাজন সম্পর্কে আলোচনা আছে। জনন কোষের ক্ষেত্রে আমরা দেখব এখানে মিয়োসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়। এরপরে দেহকোষের জন্য আমরা আরেকটা বৈশিষ্ট্য মনে রাখবো যে দেহকোষের জন্য কোনো বিপরীতধর্মী স্ট্রেনের প্রয়োজন হয় না। বিপরীতধর্মী স্ট্রেন বলতে পুংগ্যামেট বা স্ত্রী গ্যামেট প্লাস বা মাইনাস, এখানে যে কোষগুলো থাকবে সবগুলোই একই প্রকৃতির। এখানে কোনো পুংগ্যামেট স্ত্রী গ্যামেট এই ধরনের স্ট্রেন থাকবে না। কিন্তু জনন কোষের ক্ষেত্রে আমরা বিপরীতধর্মী স্ট্রেন দেখতে পাবো। যদি বিপরীতধর্মী স্ট্রেন না থাকে তাহলে জনন কোষ এখানে রিপ্রোডাক্টিভ সেল সেটা হবে না। এখন তোমাদের এমসিকিউ এর জন্য কোশ্চেন আসে প্রায় যে মাইটোসিস সাধারণত ঘটে কোথায় ঘটে? মূল, কাণ্ড, পাতা, এমনকি অনেকের ধারণা হতে পারে যে দেহকোষ কি জননাঙ্গ গঠন করে। হ্যাঁ, দেহকোষ দিয়েও কিন্তু জননাঙ্গ তৈরি হয়। আর শুধুমাত্র সেই জননাঙ্গ কি করে সেখান থেকে মিয়োসিস প্রক্রিয়ায় আমরা শুক্রাণু আর ডিম্বাণু পাবো। মূল, কাণ্ড, পাতা, তারপরে স্নায়ুকোষ, এরপরে রক্ত কণিকা ইত্যাদি। এগুলো হচ্ছে আমরা দেখবো যে মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হচ্ছে। এরপরে জনন কোষের ক্ষেত্রে আমরা দেখতে পাবো সেটা হচ্ছে দুটি মাত্র সেল উৎপন্ন হবে বা কোষ উৎপন্ন হবে, সেটা হচ্ছে কি শুক্রাণু আর ডিম্বাণু। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে কোষের প্রকারভেদের ক্ষেত্রে দুই প্রকারভেদ দেখলাম। একটা হচ্ছে আদি কোষ, একটা প্রকৃত কোষ। সেখানে বৈশিষ্ট্য পার্থক্য একসঙ্গে পড়ে ফেলেছি। এবার নেক্সট যে টপিকসটা তোমাদের আলোচনা ছিল সেটা হচ্ছে দেহকোষ আর জনন কোষ। তো আমি আশা করি তোমাদেরকে দেহকোষ আর জনন কোষের এই বিষয়টা বোঝাতে পেরেছি। এরপরে এই আলোচনাটা ছিল তোমাদের 2.1-এ এতটুকু আলোচনা ছিল। এরপরে নেক্সট যে টপিকসটা হবে 2.2, সেটা হচ্ছে একটা আদর্শ উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের চিত্র অঙ্কন করতে হবে তোমাদের। সেই চিত্রগুলো অঙ্কন করার পরে তোমাদেরকে উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের মধ্যে পার্থক্য লিখতে হবে। আর সেখানে উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলো নিয়ে আলোচনা আছে। তো আমি আর বেশি এখানে তেমন আলোচনা করব না। এরপরে নেক্সট দিনে আমি 2.2 টপিক নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আসসালামু আলাইকুম।